নমস্কার সবাইকে। ইচ্ছাপূরণ ফ্যামিলির তরফ থেকে সবাইকে স্বাগত। দীর্ঘ 4 মাস পর আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনে চলেছি। আজকে আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ডের দলমা ফরেস্ট। যদিও এখন এপ্রিল মাস, 13, 14, 15 ছুটি থাকায় আমরা এই প্ল্যানিংটা করি। যদিও ওদিকের প্রচন্ড গরম, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাই আশা করি ওয়েদার নর্মাল হবে। দেখা যাক কেমন পরিস্থিতি দাঁড়ায়। দলমা মোটামুটি 2 রাত 3 দিনের একটা ট্যুর, বা কেউ কেউ 1 রাত থেকে 1 রাত 2 দিন থেকেও চলে আসতে পারে। তো কাছাকাছি যদি আমরা নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন তারা কাছাকাছি অযোধ্যাটাও কভার করতে পারেন। মোটামুটি 50 কিলোমিটার রেঞ্জে আছে। তো দেখা যাক পথে আমরা কি কি অভিজ্ঞতার সম্মুখীন হই, সেই অনুযায়ী বর্ণনা দিতে থাকি। প্ল্যানিং করার সময় যদি ইন্টারনেটে গুগলে সার্চ করেন তো দেখবেন দলমা যাওয়ার মোটামুটি 2টো পথ দেখাচ্ছে। যেটা একটা কলকাতা থেকে কোনা এক্সপ্রেস ধরে মুম্বাই হাইওয়ে দিয়ে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে বাহারাগাড়া ঘাটশিলা হয়ে জামশেদপুর হয়ে দলমা। আর একটা আছে যেটা আপনার ডানকুনি থেকে অহল্যাবাই রোড, যেটা তারা আরামবাগ, বিষ্ণুপুর, তালডাংরা, মানবাজার, বড়বাজার হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোলাঘাটের রুটটা নিন, কারণ এটা মুম্বাই এক্সপ্রেস হয়ে অনেক চওড়া রাস্তা এবং সময় কম লাগবে। অফিসিয়ালি সময় দেখাচ্ছে 7 ঘন্টা 8 মিনিট, মোটামুটি ওই রকমই লাগে। সেখানে মানবাজার বা আরামবাগ হয়ে যে রাস্তা সেটা প্রায় 9 ঘন্টা। তো আমরা আসার সময় ওই রাস্তাটা দিয়ে ফিরেছিলাম, আর যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গেছিলাম। তো যাওয়ার সময় অনেকটা ভালো গেছি, কিন্তু আসার সময় বিশেষত বিষ্ণুপুর আপ টু পুরো রাস্তাটাই এত পরিমাণে কি বলবো বাম্পার আছে, যেগুলো মানে জাস্ট প্রথম কথা রাস্তা সরু, দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর পরিমাণে বাম্পার, কাজেই স্পিড একদম কমে যাবে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এই রোডটা নিলে ভালো হবে। তো নর্মালি আমি যেটা করি প্ল্যানিং এর ক্ষেত্রে, যেটা দিয়ে যাই সেটা দিয়ে আসি না। তো যেহেতু দুটো এরিয়া কভার করা যায় সেই হিসাব করে, কিন্তু এবার করে আমরা বেশ সমস্যায় পড়েছিলাম। যাই হোক, দেখা যাক কি দাঁড়াচ্ছে। আমি প্রফেশনাল নই, ভালো লাগা থেকেই ভিডিও করা, সেই হিসাবে কিছু ভুল ত্রুটি অবশ্যই আছে। যেমন কিছু ক্ষেত্রে আছে পিকচার কোয়ালিটি, অর্থাৎ ভিডিও কোয়ালিটি প্রথম এবং শেষ দিকে বেশ কয়েকটা জায়গায় খারাপ আছে। প্লাস এডিটিং কিছুই জানি না, কোনো রকমে করা। আরো একটা বলার যে দলমা যদি আপনি ইউটিউবে সার্চ করেন হাজারো ভিডিও পাবেন, তো সেক্ষেত্রে কেন আমার ভিডিও দেখবেন, এটা একটা বড় প্রশ্ন। তো এই কারণেই দেখবেন যারা প্রথম বা যাবেন তাদের জন্য বলি যে আমার ভিডিওর ক্ষেত্রে যেটা পাবেন প্রচুর পরিমাণে রাস্তার ভিউজ পাবেন। সেক্ষেত্রে রাস্তা অন্যদের ক্ষেত্রে হয়তো তথ্য বেশি পাবেন, কিন্তু রাস্তার ভিডিও আমি যতটুকু দেখেছি, ভিডিওতে সার্চ করেছি, তো সেক্ষেত্রে রাস্তার ভিডিও খুব যৎসামান্য থাকে। এবং প্র্যাকটিক্যালি রাস্তার ভিডিও কেমন, মানে রাস্তা কেমন হবে এটা যদি জানতে হয় তো বলবো মৌমিয়া ভিডিওগুলো দেখুন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই যেটা একটা পর্বে দলমা কভার করে দেয়। তো আমার এই ক্ষেত্রে আশা করছি 3টে পর্ব হবে। আমরা আজকের পর্বে দেখব যে আমরা
দলমাতে কিভাবে পৌঁছালাম, আমরা কোথায় রেস্ট নিলাম, আর কি ধরনের পথে আমরা বিভূতিভূষণের বাড়িটি কভার করে গেছিলাম। দলমাতে যারা যাবেন তারা ঘোরার অনেকগুলো জায়গা আছে। যাওয়ার পথে ঘাটশিলাতে বিভূতিভূষণের বসত বাড়িটা দেখে যেতে পারেন। জামশেদপুরে ডিমনা লেক, টাটা জুলজিক্যাল পার্ক, দরবজি টাটা পার্ক, জুবিলি পার্ক, জয়দা দেওয়ারি মন্দির, চান্ডিল ড্যাম ইত্যাদি ইত্যাদি জায়গা আছে। আমরা জাস্ট সত্যি কথা বলতে চিল আউট করতে গেছিলাম, কাজে আমরা সব জায়গা ঘুরিনি। আমরা ডিমনা লেকে গেছিলাম, আর ফেরার দিন চান্ডিল হয়ে অযোধ্যা হয়ে ফিরেছিলাম। তো সেক্ষেত্রে বলবো যে যদি আপনারা চান তো এই জায়গাগুলো অবশ্যই ঘুরতে পারেন। আমরা যেহেতু প্রবল গরমে গেছিলাম, আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বেশি ঘুরবো না, যতটুকু না হলে নয় ততটুকুই, জাস্ট একটা রিফ্রেশমেন্ট। সেই অর্থে আমরা আদার্স কোনো জায়গায় সেইভাবে যাই। মোটামুটি দলমা ঘোরার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, এখানে যেটা এক্সট্রা পাবেন যে দলমার হিল টপে যদি নিজের গাড়ি নিয়ে যান, তো সেক্ষেত্রে নিজের গাড়ি নিয়ে দলমার হিল টপে ওড়ার যে একটা নস্টালজিক অভিজ্ঞতা, এবং প্রাণী দেখা, জঙ্গলে সাধারণত আমরা সবাই তো প্রাণী দেখতেই যাই, তো সেক্ষেত্রে ময়ূর ছাড়া আপনি আর বিশেষ কিছু দেখতে পারবেন না। তো আমাদের কপাল ভালো ছিল যে আমরা ময়ূর তো একবার নয় বেশ কয়েকবার ময়ূরের দেখা পেয়েছি। শুধু তাই নয়, ময়ূর এক জায়গায় আমাদের নাচের মাধ্যমেও স্বাগত করেছে, তো সেটা আমরা লাভ। সেই হিসাবে আমি বলবো যারা দলমাতে থেকে ঘুরবেন, তো বিশেষ করে হিল টপে যখন যাবেন, তো সে নর্মালি যেটা হয় যে ওখানে সবাই একটু বেলা করে যায়, অর্থাৎ এই ধরুন 7:30 8টার দিক থেকে স্টার্টিংটা হয়, কাউন্টারটা খোলে আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আগের দিন হয় কাউন্টারে, পরের দিনে পারমিশনটা করিয়ে রাখুন, যাতে ভোর ভোর বা সকাল থাকতে থাকতে আপনারা ওই পাহাড়ের নস্টালজিক যে ওঠার ফিলিংস এবং বন্য জঙ্গল দেখার যে ফিলিংস, যদি কপাল ভালো হয় ময়ূর দেখা এবং তার যে একটা আলাদা অনুভূতি, এটা ভালো অনুভব করতে পারবেন। কারণ যত বেলা যাবে গাড়ির চাপ বেড়ে যাবে। এমনিতেই জঙ্গলের মধ্য দিয়ে লোকাল এরিয়ার লোকজন যাতায়াত করে, তো সেক্ষেত্রে সকাল সকাল যাওয়াটা ভালো। আমরা যেমন খুব সকালবেলা গেছিলাম, যেহেতু আমরা জঙ্গল করেই বেড়াই, তো আমরা জানি যে জঙ্গল কখন ঘুরতে হবে। ফার্স্ট মর্নিং এ পশু পাখি দেখার চান্স মোস্ট থাকে, অথবা বিকেলের দিকে। তো বিকেলের দিকে আমরা যাইনি, বিকেলের দিকে আমরা এলাকাটা একটু ঘুরেছিলাম। তো সেই হিসেবে আমি রিকমেন্ড করবো যে যত সকালে পারেন, যদিও 6টার আগে পারমিশন দেয় না, তো যদি সেটাকেও ব্রেক করে আপনি রিকোয়েস্ট করে যেতে পারেন, তো একটা অন্যরকম অনুভূতি হবে। ফার্স্ট মর্নিং এর জঙ্গল দেখার একটা আলাদা অনুভূতি, সেটা অনুভব করতে পারবেন আশা করি। লাগা আর উড়ে যাওয়াই কি করবো। খুলতে খুলতে তো লোকের প্রথম দিক দিয়ে মেরে আমরা এখন ধুলাগড় টোল প্লাজাতে আছি, গেট নাম্বার 4। যাদেরকে আমরা হিজড়া বলি, দেখতে খারাপ লাগলেও
আমরা সমাজ জীবী হিসাবে তাদেরকে না দিয়েছি সামাজিক স্বীকৃতি, না দিয়েছি একটা সোর্স অফ ইনকাম। তারাও মানুষ, স্বাভাবিক হাত পা দিলে খারাপ লাগে, আমরা একটু বিরক্ত হই বটে। কি করবে, পেটের জ্বালায় মানুষ সবই করে। সবচেয়ে বড় কথা, আমরা ভুলে যাই যে কোনো হিজড়া থেকে হিজড়ার জন্ম হয় না, আমাদের মতো সাধারণ মানুষের থেকেই তাদের জন্ম। रानीहाटी ये मिडिल से जा रही है तो इतने स्लो है। দেখো এখানে তোমার কলা গাছ আছে কিনা, কলাটা মনে হয় শীতকালে বেশি বিক্রি হয়। যেমন 8:15 আমরা মুম্বাই এক্সপ্রেস ওয়ে ধরেছি, কতক্ষণে কোলাঘাট পৌঁছায়। যারা প্রথম যাবেন তাদের জন্য আমার বিশেষ পরামর্শ, এটা আমার একান্ত ব্যক্তিগত মত, যে যদি 3 লেন মানে 3-6 লেনের হাইওয়ে পান তো সেক্ষেত্রে চেষ্টা করবেন মিডিলটা দিয়ে কভার করার, কারণ একদম বাঁ সাইডে যে লেনটা থাকে সেটা কম স্পিড, মাঝেরটা ম্যাক্সিমাম স্পিড, এবং ডান দিকেটা ওভারটেকিংটাকে সবসময় ক্লিয়ার রাখাটাই ভালো। তো সেক্ষেত্রে বলবো যে চেষ্টা করুন মাঝের লেন দিয়ে চালানোর জন্য। এটা আরো একটা অ্যাডভান্টেজ আছে, এটা আমার এক্সপিরিয়েন্স, আমার দীর্ঘ জার্নির মোটামুটি এক্সপিরিয়েন্স বলতে পারেন, যে ইনকেস অনেক সময় হয় দীর্ঘ ড্রাইভিং এর পর ক্লান্তির কারণে অনেক সময় রিয়াকশনে অনেক সময় প্রবলেম হয়, অর্থাৎ যখন আপনি হাইওয়েতে চালাচ্ছেন তো আপনার রিয়াকশন অর্থাৎ ফাংশন অফ সেকেন্ডের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি যে মিডিল লেন দিয়ে চালানো। তো এর একটা অ্যাডভান্টেজ আছে যে আপনি রিয়াকশন নিতে, অর্থাৎ আপনি ইনকেস অনেক সময় তো যেটা হয় চোখ লেগে যায়, যদিও আমার ক্ষেত্রে সেটা একদমই ব্যতিক্রম, ভগবান এই একটা ভালো ক্ষমতা এই গাড়ি চালানোর সময় আমার কখনো ঘুম পায় না। তো যাদের ক্ষেত্রে এরকম একটা হওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু ডাইনে এবং বাঁয়ের একটা রিয়াকশনের টাইম পাওয়া যায়, কারণ যেহেতু আপনার ডান দিকেও বেশ খানিকটা জায়গা থাকছে আবার বাঁ দিকেও বেশ খানিকটা জায়গা থাকছে, এক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় মিডিল লেন দিয়ে যাওয়ার। এবার এর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা হচ্ছে মিডিল দিয়ে যাচ্ছেন মানে আপনি রিস্কটাও বেশি নিচ্ছেন, সেদিকটাও ভাবতে হবে। তো সেটা যদি অ্যাফোর্ড করা যায় তো আমার মতে এইটা একটা ভালো পথ, যে মিডিল লেন দিয়ে যতটা ম্যাক্সিমাম সম্ভব গাড়ি চালানো। মুম্বাই এক্সপ্রেসওয়ের মোটামুটি অবস্থা ভালো, তবে বেশ কিছু ছোট ছোট প্যাচ আছে, মানে যেটা আমরা সাথে ফুটিং বলি, ছোট গাড়ির ক্ষেত্রে বোধগম্য হবে, বড় গাড়ির ক্ষেত্রে হয়তো অতটা হবে না। তো সেই স্মুথনেস যে ব্যাপারটা সেইটা আমি অন্তত এবার পাই। আমি অনেক সবারই এই রোড দিয়ে গেছি, বহু জায়গায় গেছি, তো সেক্ষেত্রে এইবার যে এক্সপিরিয়েন্সটা হলো, আপ টু আমরা খড়গপুর পর্যন্ত তো গেছি এই রাস্তায়, অ্যাকচুয়ালি খড়গপুর নয়, সেই অর্থে বলা যায় বাহারাগাড়া পর্যন্ত গেছি, কারণ তো সেক্ষেত্রে স্মুথ ব্যাপারটা আমরা কিন্তু ততটা পাইনি। বেশ কিছু জায়গায় মানে গাড়ি হালকা নাচছে,
সেটা হতে পারে আমার ছোট গাড়ির কারণেও হতে পারে, কিন্তু আমি আগেও তো গেছি এই রোড দিয়ে, সেই অনুভূতিটা হয়নি এবার যেটা হয়েছে। তো সেই হিসাবে সবসময় রাস্তার কন্ডিশন অনুযায়ী গাড়ি চালানো উচিত, এবং শুধু রাস্তার কন্ডিশন নয়, সেই সাথে নিজের ক্যাপাবিলিটি অর্থাৎ নিজের ক্ষমতা। কেউ পারে 5 দিয়ে 150-তেও যেতে পারে, কিন্তু আমি যতটা কন্ট্রোল করতে পারবো, শুধু তাই নয় গাড়ির প্রতিও একটা ভালোবাসা, অর্থাৎ আমি কি গাড়ি চালাচ্ছি, তার কতটা লোড নেওয়ার ক্ষমতা আছে, সেসব ভেবে সব মিলিয়ে মিশিয়ে একটা ক্যালকুলেশন করে অ্যাভারেজ স্পিড রেখে গাড়ি চালানোটাই আমার মনে হয় বেস্ট। আর লং ড্রাইভের ক্ষেত্রে যেটা আমি মনে করি যে আপনার গাড়ির হার্ট আর আপনার হার্ট যেন এক হয়, তো সেটা না হলে সেক্ষেত্রে ডিসিশন অনেক ক্ষেত্রে এদিক ওদিক হতে পারে। কিন্তু যদি কখনো লং ড্রাইভ যারা করবেন তবে করছেন, গাড়ির হার্ট এবং নিজের হার্ট এক হয়ে গেলেই তো আপনার সমস্যা নেই। প্রাইভেট প্র্যাকটিস করে না। জল পাঁচ থেকে ব্যাগ ওখানে তুলবে না, এখানে আমার পায়ের কাছে। তোমার বন্ধুকে কোনো কাজ করে না, না একটা জিনিস চেয়ে পাওয়া যায় না। পিঠে প্যাকেট সব হাওয়ায় উড়ে যাচ্ছি রে। লজেন্সের প্যাকেটটা দে তো। হয়েছে দেখো, হয়েছে দেখো। ডাক্তারের গাড়ি জানলা খোলা, ওই তো ইনোভা যাচ্ছে আটিকা। সেই জায়গা কোলাঘাট ব্রিজ।
বাবা হয়ে যাবে। এখানে খেয়ে নেবে তুমি বলো? জানি না। খেয়ে নিতে হবে এখান থেকে। নটা 15 ডট 1 ঘন্টায় আমরা কোলাঘাটে এলাম। বাড়ি থেকে 2 ঘন্টা। আমরা এক্সপ্রেস হয়ে বাঁ দিকে চলে গেলে দীঘা, আমাদের আবার সোজা দীঘা হলদিয়া এর জন্য বাম দিকে। यार की मारो करो তুমি কোলাঘাট থেকে খড়গপুর থেকে যদি আপনি সোজা যান খড়গপুর মোড় থেকে, সেক্ষেত্রে আপনি পৌঁছাবেন পুরী, চেন্নাই ইত্যাদি জায়গায়। তো আমাদের যেহেতু আজকে আমরা যাব দলমাতে, তো সেহেতু খড়গপুর থেকে লেফট টার্ন নিয়ে যে কার্ভটা আছে অর্থাৎ রাইটের দিকে যাচ্ছে, সেই কার্ভটা ধরে বাহারাগাড়া হয়ে ঘাটশিলা হয়ে কিন্তু যেতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর সোজা গেলে কিন্তু টার্নটা ভুল হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের লেফট নিয়ে তারপর রাইট যেতে হবে। এটা লোধাশুলির জঙ্গল। তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ আমরা যে পরিবেশটা দেখছিলাম চারিপাশের, এখানে পরিবেশটা তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, চারিদিকে গাছপালা, অর্থাৎ আমরা ঝাড়গ্রামে অলমোস্ট পৌঁছে গেছি। তো এই চেঞ্জ লং ড্রাইভের ক্ষেত্রে একটা বিশাল লক্ষণীয় কিন্তু বিষয়, এটা যারা করেন তারা সহজেই অনুভব করতে পারবেন এবং এই জায়গার এই ধরনের পরিবেশের মধ্যে দিয়ে চলার একটা মজাই আলাদা। আগে বালিভাষা টোল প্লাজা, যেটা মোটামুটি আমরা খড়গপুর থেকে বেশ খানিকটা এসে এটা পড়ে। কি সুন্দর ভাবে ঘুরে গেল। এই টোল প্লাজাটার নাম কি? মালিভাষা। মালিভাষা। মালিভাষা তো টাইম লেগে গেলে ভাই, তাহলে ফাস্ট্যাগ করার কি হলো?
বেরিয়েছি আমরা কটায়? 7:22। এখন বাজে তোর মা সারা রাস্তা বোকার মতো অবস্থা, বিরক্ত হয়। বিনা বিরক্তিতে করতে আছো কেউ হবে না, খালি হবে না, হয়ে গেলে কি করে হবে? অনেক হয়েছে, ঠিক আছে? একটা করে শোন, একটা করে আধা ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করে দিবি, ডান কানেরটা বাম কানে দিবি, তাহলে অনেকক্ষণ শুনতে পারবি। কি বললে তুমি? তোমার কথা কেউ ভাবে না? আমি জানতাম তুমি এই ছাতাই বলিবে, মানে তো তাই হয়, কিন্তু বুঝে নিতে হবে সব কথা। আমার বলতো একবার 15-20 মিনিট বা গান শোন, 15-20 মিনিট গান শোন, তাহলে অনেকক্ষণ শুনতে পারবে, নাহলে গেছে বুঝতে পেরেছ, ব্যবস্থা করতে হবে। দুদিকে শুধু শালবন, অল্প বিস্তর বাড়ি মাঝে মাঝে দেখা যাচ্ছে। তো এই পরিবেশ এক মোহনীয় পরিবেশ, নস্টালজিক পরিবেশ বলা যেতে পারে, মন ভালো করে দেওয়া পরিবেশ। অ্যাকচুয়ালি লং ড্রাইভের মাহাত্ম্যই এটা। হ্যাঁ, ট্রেনে ঘোরা, বাসে ঘোরা বা যে সমস্ত মাধ্যমগুলো আছে তাতে ঘোরা, আর নিজে এই ড্রাইভ করে এই এলাকা পার হওয়া, এটা একটা আলাদা রকমের মনের ভালো লাগে। তোমার সাথে কি প্রবলেম? তুমি পারবে না বলে দাও, আমি করে নেবো। পারবো না তাহলে পারবো।
কোথায় খাবেন বা কোথায় বিশ্রাম নেবেন সে প্রসঙ্গে একটু বলবো যে রাস্তায় চলতে চলতে প্রচুর হোটেল রেস্টুরেন্ট পাওয়া যায়। তো আপনার পছন্দের মতো আপনার যার যেমন মনে হয়, অর্থাৎ যার লেভেল যেমন, সত্যি কথা বলতে সেই অনুযায়ী প্রয়োজনীয় টিফিন করা যেতে পারে, অসুবিধা নেই। আমরা ঘাটশিলার একটু আগে একটা পাঞ্জাবি হোটেলে আমরা টিফিন করেছিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। ছবিতে দেখতেই পাচ্ছি যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চানের ব্যবস্থাও আছে, বাথরুম তো অবশ্যই আছে, ছেলে মেয়ে উভয়ই বাথরুম ইউজ করতে পারে, এবং চানেরও ব্যবস্থা আছে। দেখলাম বেশ কিছু পাঞ্জাবি ড্রাইভার তারা চান করছিলেন। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যবস্থাপনা, এবং খাবার মোটামুটি বাঙালি খাবারের মতোই, অসুবিধা হয়নি। আমরা ভাত, ডাল, মাছ, সরি মাছ তো খাইনি, মাংস খেয়েছিলাম, তো ঠিকঠাক একদম। টিফিন করার পর আমরা গেছিলাম বিভূতিভূষণের বসত বাড়ি দেখতে। এখানে ভিডিও করা নিষেধ, আপনি ইচ্ছা মতো চাইলে ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যত সামান্য কিছু মানে দান বলা যেতে পারে, দান যাতেও মেনটেনেন্সের একটা খরচ থাকে, তো যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী দান করবেন। আর ওনারা বারবার রিকোয়েস্ট করেন, যিনি দায়িত্বে আছেন, যে ওটা যাতে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়, তার জন্য যাতে আপনারা মূল্যবান মতামত রাখেন, তো সে ব্যাপারেও নিজেদের মতামত প্রকাশ করবেন, কোনো অসুবিধা নেই। যাওয়ার পথে ওখান থেকে যাওয়ার পথে আমরা সুন্দর ট্রেনের একটা ভিউজ পেয়েছি, যেটা পরবর্তীকালে দেখছি। পথের সৌন্দর্য কিন্তু বেশ দেখার মতো। আমরা বুঝতেই পারছি যে আমরা অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। দুদিকে পাহাড় ছিল, মাঝখানে রাস্তা, বেশ সুন্দর, এবং সুন্দর বোগেনভেলিয়া ফুটে আছে, বেশ আলাদা একটা মোহনীয় পরিবেশ, ভালো লাগছে বেশ। চলছে আমাদের জার্নি। সামনের পাহাড়টা সত্যি সুন্দর, তো এগুলো দেখেই মন ভরা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দলমা উইল স্যাংচুয়ারির মেন গেট, বলবো না, এটা হচ্ছে গেট, কিন্তু এখান থেকে দলমা উইল স্যাংচুয়ারির মেন গেট 2.5 কিলোমিটার মতো রাস্তা, এই সামনের রাস্তাটা। তো রাস্তা ঠিকঠাক, কিন্তু ওই ভেতরের রাস্তাটা একটু প্রবলেম আছে, বাকি ঠিক আছে। তো এইভাবেই আমরা মোটামুটি দলমাতে পৌঁছালাম। অ্যাপ্রক্স টাইম একই রকম লেগেছে, ওই 7, মানে রানিং টাইম যদি আমরা ধরি, কারণ আমরা বেশ কিছু জায়গায় রেস্ট নিয়েছি। অ্যাকচুয়ালি রেস্ট সেই অর্থে নয়, কারণ আমরা টিফিন করেছি, তার একটা টাইম গেছে, প্লাস ওখান থেকে আমাদের কিছু জেরক্স করার কথা ছিল, সকালবেলা বেরিয়েছিলাম, যেহেতু এখানে একটা কাগজ করতে হয়, সেরকম নিয়মে ছিল, তো সেটা করতে বেশ খানিকটা টাইম গেছিল। এবং বিভূতিভূষণের বাড়িতে আমাদের বেশ খানিকটা টাইম গেছে। তো সেক্ষেত্রে কিন্তু রানিং টাইম যদি আমরা ধরি, তো অলমোস্ট ওই 7 ঘন্টা সামথিং টাইম লেগেছে। আর আগামী পর্বে আমরা দেখাবো যে এখানে আমরা মাকুলকোছা ইকো রিসর্টে ছিলাম, যেটা দলমাতে আসলে সবচেয়ে বিখ্যাত জায়গা, কিন্তু এখানে আমি বলবো যে মাকুলকোছার ওল্ড রিসর্টটা কোনোভাবেই বুক করবেন না। কেন বুক করবেন না সেটা আমরা আগামী পর্বে দেখাবো।
আগামী পর্বের জন্য ওয়েট করুন এবং ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমি দেখতে চাই হস্তি বাবা কি করতেছে। এসে গেছি আমরা, ওটা ছিল এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে মেইন কাউন্টার। এখানে মেইন কাউন্টার, এখানে আমাদের ওটা বাবা হাতি বাদিকে। হ্যাঁ, এগুলো সব ওই রেস্কিউ করা। কেন ব্যারিকেড লাগিয়ে রেখেছে? ওদের পায়ে বন্ধ থাকে জানিস না?